একটা উত্তাল জ্যোৎস্নার রাত্রি। পূর্ণচন্দ্র একটা চকচকে উজ্জ্বল রূপোর থালার মতো মধ্য গগনে থেকে পরিবেশের থেকে সুখ্যাতি কুড়িয়ে নিচ্ছে। সেই আলোতে আশেপাশে দাঁড়িয়ে থাকা বড় গাছগুলিকে দেখে মনে হচ্ছে তারা যেন খুব পাতলা এক রূপলি থান গায়ে জড়িয়ে রহস্যময় বিধবার বেশ ধারণ করেছে। সেই আলোতে দেখা যাচ্ছে মাটির রাস্তার ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে এগিয়ে আসছে কয়েকজন অশ্বারোহী। মাথায় তাদের পাগড়ি, কোমরে ঝুলছে লম্বা তরোয়াল, আর তাদের পেছনে একটি ঘোড়ার গাড়িতে হাত মুখ বাঁধা অবস্থায় কয়েকজন বন্দি যুবক। তাদের কারুর কপাল ফেটে রক্ত গড়াচ্ছে, কারুর বা নগ্ন পিঠে চাবুকের কালশিটে দাগ। ঘোড়া ছুটিয়ে তারা উত্তরের পথ ধরে ধীরে ধীরে মিলিয়ে গেল। জনহীন প্রান্তরে সেই ঘোড়ার খুঁড়ের কড়কড়ে গম্ভীর শব্দের রেশ তখনও প্রতিধ্বনিত হচ্ছে। ভয়ে জড়সড় হয়ে থাকা গ্রামবাসীরা যে যার নিজের ঘরের আগল তুলে শঙ্কিত মনে থরথর কাঁপছে। সময়টা হলো 1743 সালের মাঝামাঝি। ততদিনে মুর্শিদাবাদ ও জগৎ শেঠের বাড়ি লুণ্ঠন করে ফেলেছে বর্গীরা, আর তারপর থেকেই তাদের দাপট যেন আরও বেড়ে উঠেছে। এই বর্গী অর্থাৎ মারাঠা দস্যুদের ঠেকানো সেই সময় বড়ই দুষ্কর হয়ে উঠেছিল। নবাব আলী বর্দী খাঁ খুব ভালোভাবেই জানতেন এর পেছনে রঘুজি ভোসলে, বালাজি রাও এবং ভাস্কর পণ্ডিতের হাত বেশ বড় রকমেরই আছে। কিন্তু সেই হাত কেটে ফেলার মতো ইচ্ছে থাকলেও উপায় বের করা বড়ই শক্ত ছিল সেই সময়। আর এই কিছুক্ষণ আগে যারা ঘোড়া ছুটিয়ে উত্তরের পথে মিলিয়ে গেল তারা হলো মনোহর ভোসলের দলের দস্যুরা। এই মনোহর ভোসলে ভাস্কর পণ্ডিতের 21 সর্দারি দলের একজন সর্দার। যেমন কুটিল তেমনি অত্যাচারী। তার ছাউনি পড়েছে এখন মুর্শিদাবাদের রসুল মিয়ার বড় তালাবের কাছাকাছি। সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই বন্দীদের। নির্বিচারে লুটপাট, হত্যা, ধর্ষণ তো চলছিলই। আর এই দস্যু সর্দার মনোহর ভোসলের ছিল এক উদ্ভট শখ। সেই শখ পূরণ করতেই প্রায় নিত্যদিনই আশেপাশের গ্রাম থেকে বন্দি করে নিয়ে যাওয়া হয় যুবক বা আধবয়সী ছেলে পুলেদের। তারপর সারা রাত ধরে পিপে ভর্তি মদের মধ্যে ডুবে নেশায় চূড় হয়ে চলে সেই ভয়ানক অত্যাচারী কার্যকলাপ। গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই দৃশ্য দেখলে। শুকনো মাটি ভিজে যায় জবজবে রক্তের লাল রঙে। মুখ বাঁধা অবস্থায় চাপা কান্না ও গোঙানিতে ভরে ওঠে সমগ্র দস্যু ছাউনি, যা এক পক্ষের কাছে চরম উপভোগ্য হলেও অন্য পক্ষের কাছে হয় চূড়ান্ত দুর্ভাগ্যের। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা গুনিনের প্রতিশোধ। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফিরে যাওয়া যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্টার ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন
গুনিনের প্রতিশোধ। তোমরা আমাদের ছেড়ে দাও, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি বলো। তাহলে তাহলে শুধু শুধু আমাদের মারধর করে কষ্ট দিও না, আমাদের আমাদের ছেড়ে দাও। 5 জন গ্রাম্য লোককে হাতে পায়ে দড়ি বেঁধে মাটিতে বসিয়ে রাখা হয়েছে, আর তাদের চারিদিক ঘিরে বড় বড় গাছের গুড়ি দখল করে বসে আছে মারাঠি দস্যুর দল। প্রায় 70 থেকে 80 জন সশস্ত্র মারাঠি যোদ্ধা, এক হাতে টাকার থলি, অন্য হাতে মদ ছলকে পড়া পান পাত্র। সবাই শিকারের নিলাম ধরতে জড়ো হয়েছে, আর তাদের মাঝে সেই 5 জন গ্রাম্য বন্দী কাহিল অবস্থায় হাত জড়ো করে ঢুলছে। খানিকক্ষণ আগে যে লোকটি কাকুতি মিনতি করছিল তার উদ্দেশ্যে মনোহর ভোসলে বলে উঠল, তোর নাম কি আছে রে? এদিকে এগিয়ে আয় দেখি। উঠে আয়, উঠে আয়, আরে জলদি উঠে আয়। মনোহরের 2 চোখ নেশা মেখে লাল হয়ে আছে। মোটা পাকানো গোঁফের ফাঁকে একটা কুটিল হাসি তার নাচন দেখালো। সাথে সাথে কয়েক ঢোক সুরা গলায় ঢেলেই একটু সোজা হয়ে উঠে বসল। সেই মাঝবয়সী লোকটা খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো মনোহরের দিকে। এইবার মনোহর মুখ খুলল। হ্যাঁ, এইবার বল, কি বলছিলে? খুব কষ্ট হয়েছে না রে? গায়ে তো একেবারে কালশিটে পড়ে গেছে দেখছি রে। একটা ঢোক গিলে করুণ স্বরে লোকটি বলে উঠল, আগে আমার নাম বিনোদ। লোকজন বিনোদ গুণীর নামে চেনে। আপনি এদের জিজ্ঞেস করুন, আজ অব্দি জেনে বুঝে কারুর কোনো ক্ষতি করিনি আমি। তাহলে তাহলে এই সাজা কেন দিচ্ছেন হুজুর আমাদের? আমাদের আপনি আমাদের ছেড়ে দিন। বুড়ো বাপ মা আছে ঘরে হুজুর। আমি আপনাকে 2 হাত ভরে আশীর্বাদ করব নে। আপনি খুব সুখী হবেন, খুব ভালো থাকবেন আপনি। আমাদের দয়া করে ছেড়ে দিন। আপনার লোকজনকে বলেই দড়িখানা খুলে দিতে বলুন শরীর থেকে হুজুর। মনোহর এইবার উঠে দাঁড়ালো। তার পা মৃদু মৃদু টলছে। আলতো করে নিজের মাথাটা বিনোদ গুণিনের সামনে একটু ঝুঁকিয়ে দিল। সবাই এক দৃষ্টে সেই দৃশ্য দেখছে। মনোহর ভোসলে এমন একটা সামান্য গেঁয়ো লোকের সামনে মাথা নোয়াচ্ছে। এই কি সেই মনোহর যার আসল নাম কেউ জানে না, যে অত্যন্ত নিষ্ঠুর এবং ধূর্ত, বিষাক্ত সাপের মতোই যার গতিবিধি? সে তো কারুর সামনে মাথা নত করে না। তবে কি নেশার ঘোরে এসব করছে? যারা তার খুব কাছের লোক তারা জানতো এই মনোহর ভোসলে নামটা আসলে তার ছদ্মনাম। এই লোকটার আসল নাম পরিচয় কেউ কিছুই জানে না। কয়েক সাল আগে কোথা থেকে একটা ঘোড়া জুটিয়ে নিয়ে এসে মারাঠা সেনায় যোগ দেয়। তার তরোয়াল চালানো, ঘোড়া ছোটানোর পারদর্শিতা দেখে সবাই এক বাক্যে তাকে সেনা দলে গ্রহণ করে। ভয়ঙ্কর মাংসাশী লোকটা, সেটা খাদ্যের ক্ষেত্রেই হোক বা তরোয়াল চালানোর ক্ষেত্রে। গ্রাম্য লোকটি একটু অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে
মনোহরের মাথায় শঙ্কিত মনে হাত রেখে তাকে আশীর্বাদ করে বলল, অনেক অনেক সুখী হবে তুমি। তোমার মঙ্গল হোক হুজুর। এইবার এইবার আমাদের মুক্ত করে দাও। তবে তোমার লোকজনকে বলো না এই দড়ি টড়িগুলো খুলে দিতে। লোকটির চোখে যেন একটু আশার আলো ফুটে উঠেছে। মনোহরের মুখেও প্রসন্ন হাসি। সে উঁচু গলায় তার লোকজনদের আদেশ পারল, এই কে আছিস? এই বিনোদ গুণিনের গা হাতের দড়িগুলো ধরে টানতে টানতে সামনের ওই খুঁটিতে বেঁধে দিয়ায় যা। আর উপস্থিত সকল মারাঠা ভাইদের বলছি, তোমরা এইবার নিলাম শুরু করতে পারো। সবার আগে সবার আগে ও যে হাত দিয়ে আমায় আশীর্বাদ করেছে সেই হাতেরই নিলাম হবে। দাম শুরু হচ্ছে 100 মুদ্রা দিয়ে। শুরু হলো উত্তাল এক ভয়ঙ্কর ঘটনার। বিনোদ গুণিন একেবারে অবাক হয়ে গেছে। সে ভেবেছিল তাকে বুঝি মুক্ত করে দেওয়া হবে। এত বড় বিশ্বাসঘাতকতা! বিনোদ গুণিনের সাথে এত বড় অনাচার! ক্রোধ ও বিষাদের ঘোরে কথা আটকে গেছে তার। হির হির করে টানতে টানতে নিয়ে গিয়ে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো তাকে। তারপর নিলাম উঠল। শেষমেশ 515 মুদ্রায় বিনোদ গুণিনের ডান হাতটা কাটা পড়ল। যে সেই হাতটা পেল সে এবার ওই কাটা হাতটিতে টকমূলের গুঁড়ো মাখিয়ে তার নিজের ঘোড়ার গলায় ঝুলিয়ে রাখবে। এমনটা সবাই করে। নিলামে জিত ও নৃশংসতার প্রতীক হিসেবে আরো নানান অঙ্গ প্রত্যঙ্গ ঘোড়ার গায়ে ঝুলতে দেখা যায়। হাতের জন্য বেশি টাকা খসাতে চায় না কেউ। সবার নজর মাথার দিকে। বিনোদ গুণিনের মাথার দাম উঠল 4500 মুদ্রা। এত মুদ্রা বিনোদ বেঁচে থাকতেও একসাথে দেখেনি। ঘরে তার বুড়ো বাপ মা, মাটা আবার চোখে দেখতে পায় না। গত বছরই বিয়ে করেছিল বিনোদ। কোথায় যাবে তার পরিবার? কে দেখবে ওদের? তাদেরও কি এই বর্গী দস্যুরা চিল শকুনের মতো খুঁটে খাবে? বিনোদের মাথা ও 2 হাত পা কাটা দেহটা মাটির উপর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। একে একে বাকি বন্দীদেরও একই হাল হলো। মাটি রক্তে ভেসে যাচ্ছে। আর ঠিক এখান থেকেই শুরু হলো নতুন সব বিপত্তির। এরপর মাত্র দিন 3 তাদের এই স্থানে থাকতে হয়েছিল। তাঁবু উঠিয়ে দস্যুদল রওনা দিল বিহারের দিকে। সেখান থেকে খবর এসেছে জঙ্গলের ভেতর একটা পুরনো দুর্গের মতো কি খুঁজে পাওয়া গেছে। বিহার অঞ্চলে একটা ভালো ঘাঁটি হয়ে উঠতে পারে এই দুর্গটি। সেখানে গিয়েই কয়েকদিন থেকে বড় সর্দারের কাছে খবর করতে হবে। তারপর আর দুর্গ দখল করা কি এমন কঠিন বিষয়। এখন কয়েকদিন বিহার অঞ্চলের জঙ্গলেই কাটাবে মনোহর তার লোকজন নিয়ে। আর এই বিহারের সেই দুর্গ থেকেই শুরু হলো ঘটনাটির। প্রথম দিকটায় মনোহর ভেবেছিল জঙ্গলেই মঙ্গল হবে হয়তো, কিন্তু যেটা হলো সেই ঘটনার কারণে মঙ্গলের আগে একটা অযোগ হলো। বড় সর্দারের কাছে খবর পাঠানো হয়ে গেছে।
দেখতে দেখতে কেটে গেছে 5টা দিন। প্রথম দিকটায় মনোহর দুর্গ শুনে ভেবে বসেছিল প্রাচীন জঙ্গলের মধ্যে বিশাল কিছু একটা বেরোবে বোধহয়। কিন্তু যেদিন সে এখানে এসে পৌঁছল তখন দেখল দুর্গ না বলে এটাকে একটা মাঝারি আকারের উঁচু রাজবাড়ি বলা যেতে পারে। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে মনোহর বুঝল বাড়ির পেছন দিক থেকে একটা গভীর পরিখা কাটা শুরু হয়েছিল কোনো এক সময়। প্রায় 800 হাত দীর্ঘ সেই পরিখা, গভীরতায় 500 হাত তো হবেই। জংলা গাছপালায় ভরেছিল বাড়িটা। দলের লোকজন কাজে লেগে গেছিল তড়িঘড়ি। 2 দিনের মধ্যেই সব সাফ। এই 2টো দিন জঙ্গলের মধ্যেই তাঁবুতে কাটিয়েছে মনোহর ভোসলে। আরো অনেক তাঁবু পড়েছে। দলের একটা অংশ বাড়ির বাইরে থাকবে, অন্য এক অংশ বাড়ির ভিতরে। এইভাবেই পালা করে সুরক্ষা ও নজরদারির কাজকর্ম চলছিল। এখানে আসার পর থেকে মনোহরের সবচেয়ে বেশি যেটা অসুবিধে হচ্ছিল তা হলো খাওয়া দাওয়া। তাদের আস্তানা গভীর জঙ্গলের মধ্যে হওয়ায় আশেপাশে কোনো গ্রাম নেই। না হচ্ছে লুটপাট, না জুটছে ভালো খাওয়া। 3য় দিন থেকেই মনোহর তার কিছু লোকজন সহকারে বাড়ির ভেতরে থাকতে শুরু করল। দেওয়ালে দেওয়ালে জ্বলে উঠল উজ্জ্বল মশাল। ঘটনাটি ঘটে 5ম দিন রাতে। মনোহরের মেজাজটা তেমন ভালো ছিল না সেদিন। রাতে কোনো রকম খান আষ্টেক রুটি ও তেঁতুলের চাটনি দিয়ে খাওয়া সেরেছে। কম বেশি সুরাপান সবসময় চলছে বটে, তবে মাংসাশী প্রাণীকে যদি কেবল পেট ভরানোর জন্য পুঁই পালং খেয়ে থাকতে হয় তবে কি সেটা মেনে নেওয়া যায়? সাংঘাতিক মাংস খেতে ইচ্ছে হচ্ছে মনোহরের, একদম পোড়া পোড়া মাংস। মারাঠা সেনাদলে যোগ দেওয়ার আগে এই মনোহর বহুদিন কাটিয়েছিল সুন্দরবনের দিকে এক গহীন অরণ্যের মধ্যে। এক অতি প্রাচীন ভয়ঙ্কর প্রজাতি উলমাদের সাথে বহু বছর কাটিয়ে এসেছে সে। তারা অসভ্য জাতি হলেও তাদের শিকার করার ক্ষমতা ছিল মারাত্মক। সেখানেই নানান পশুর পোড়া মাংস খেতে শিখেছিল মনোহর। কখনো কখনো সভ্য জগতের কোনো মানুষজন তাদের আস্তানায় ভুল করে ঢুকে পড়লে সেই মানুষকে হত্যা করেও পুড়িয়ে খেয়েছে কখনো কখনো। তবে এই প্রজাতি যে অত বড় সুন্দরবন অঞ্চলের ঠিক কোথায় থাকত তা কেউ জানত না। সেই কারণেই এদের গতিবিধি চিরকালই লোকচক্ষের আড়ালে। আর সেই দলের সাথে দীর্ঘদিন কাটানো এই মনোহরকে সবাই সেখানে বান্টি উস্তাদ নামে চিনত। একজন দুর্ধর্ষ শিকারী ও মাংসাশী। বনমোরগ থেকে বন্য শুয়োর, ভামবেড়াল থেকে ইঁদুর বাঁদুর মানুষ কাউকেই খেতে কুসুর করত না সে। এই মারাঠা দলে যোগ দেওয়ার পর থেকে মানুষের মাংস না খেলেও তরোয়াল দিয়ে নির্বিচারে মানুষ কেটেছে অনেক। আর বিহারের এই জঙ্গলে পা দেওয়ার পর থেকে কাটা খাওয়া সবই ঘুঁচে গেছে। একটা ছাগল অবধি জোটেনি আজ 5 দিন হয়ে গেল। এই রুটি আর তেঁতুলের চাটনি কাহাতক সহ্য করা যায়? এখন যদি মানুষের মাংসও পায় সেটাও পুড়িয়ে খেয়ে নিতে পারে সে। আগে অনেক খেয়েছে, খুব সুস্বাদু। মদ অনেক আগে থেকেই তার শরীরে দাপাদাপি চালাচ্ছিল। সেটা আর মস্তিষ্ককে উস্কে দিতে কতক্ষণ। উঠে দাঁড়ালো মনোহর। সে যে ঘরটায় আছে সেটা বেশ বড় সড়ো। দেয়ালে দেয়ালে ছোট বড় ফাটল। তাতে সাপ খোপ থাকতেও পারে, কিন্তু দেখা পাওয়া যায়নি এখনো। দুর্গের মতো সেই বাড়ির মধ্যে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে প্রায় 40 জন মারাঠি দস্যু আছে। বাকি সব বাড়ির বাইরের তাঁবুতে। দলের কাউকে খুন করে তার মাংস খাওয়া যাবে না। হইচই হয়ে জানাজানি হলে সেটা সুখকর হবে না তার পক্ষে। এমন সময় তার মাথায় একটা কথা খেলে গেল।
টকমূলের গুঁড়ো। ঠিক তো। সে সন্তর্পণে পা টিপে টিপে বাড়ির বাইরে বেরোতে থাকল, খুব সাবধানে। সারা দুর্গ জুড়ে লোকজন ঘুমোচ্ছে, তারা যেন টের না পায়। ধীরে ধীরে সে যখন দ্বারের কাছে এসে পৌঁছেছে, হঠাৎ তাকে থামতে হলো। এদিক ওদিকের মশালের আলোটা আঁধারের সাথে সন্ধি করে এক অদ্ভুত রহস্যময় আঁধারি আলোতে ছেয়ে রেখেছে সমস্ত দিক। আর সেই মশালের আলোতেই দ্বারের একপাশে দেখা যাচ্ছে হাতে তরোয়াল নিয়ে কে একটা বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, মশালের আলোতে কেবল তরোয়ালটা চকচক করছে। মনোহরের বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু হলো। যেভাবে তরোয়ালটা ধরে রেখেছে তাতে মনে হয় যেন অন্ধকারে ঢাকা সেই মানুষটা তার দিকেই তাকিয়ে বসে আছে। একদম স্থির সে, এতটুকু নড়নচড়ন নেই তার। মনোহর ভাবল, এটা বোধ হয় দ্বার রক্ষী হতে পারে। এগোবো কি এগোবো না? নিঃশব্দে একটু স্বাভাবিকভাবেই হেঁটে এগিয়ে চলল। তার কিসের ভয়, সে তো সর্দার। সামনাসামনি গিয়ে যখন দাঁড়ালো, তখন রাগে গাটা জ্বলে গেল তার। হারামজাদা দ্বাররক্ষীটা হাতে করে তরোয়াল ঝুলিয়েই পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিজেকে সামলে নিল মনোহর, আবার নিঃশব্দে পা চালালো দুর্গের বাইরে তাঁবুর দিকে। এদিক ওদিক গাছের সাথে বাঁধা রয়েছে দুটো একটা করে ঘোড়া। আবার মনোহরের মাথায় নামটা বেজে উঠল, টকমূলের গুঁড়ো। এটা একটা গাছড়া। এর শিকড়ের মধ্যে ছোট ছোট থলি তৈরি হয়, আর সেই থলি রোদে শুকিয়ে নিয়ে ফাটিয়ে ফেলা হলে তার মধ্যেই গুঁড়ো গুঁড়ো একরকম মিহি হলদেটে জিনিস পাওয়া যায়। সেটাই হলো টকমূলের গুঁড়ো। এই গুঁড়ো কাজে লাগিয়েই দলের লোকজনেরা তাদের ঘোড়ার গায়ে মানুষের কাটা হাত পাগুলো ঝুলিয়ে রাখে। অদ্ভুত গুণ এই গুঁড়োর। এতে কাটা হাত পাগুলো পচে যায় না, একেবারে সদ্য টাটকা থাকে। কিন্তু ক্ষতস্থানগুলি ধীরে ধীরে শুকিয়ে যায়, তবে পুরো অঙ্গটাই একেবারে অবিকৃত থাকে বহুদিন। আর তেমন একটা হাত ঘোড়ার গলা থেকে খুলে পুড়িয়ে খেয়ে নিলে কেমন হয়? মাংস তো একেবারে টাটকাই আছে। সেটা ভেবেই সে এগিয়ে চলেছে একটা বাদামি বর্ণের ঘোড়ার দিকে। সবাই ঘুমে মগ্ন। থমথম করছে আশপাশের বন্য পরিবেশ। ঝিঁঝি না ডাকলে বোঝাই যেত না যে সে কোনো জীবিত পৃথিবীতে বাস করে। তাড়াতাড়ি করে একটা গোটা হাত ঘোড়ার গলা থেকে খুলে নিয়েই নিজের কক্ষের দিকে পা চালায়। সেখানেই পোড়াবার ব্যবস্থা করে নেওয়া যাবে। সেই ঘুমন্ত দ্বাররক্ষীর পাশ কাটিয়ে যখন সে দুর্গের মধ্যে ঢুকছে, তখন যেন কে একটা অন্ধকার ঠেলে মনোহরের পাশ কাটিয়ে হুশ করে বেরিয়ে গেল। মনোহর আচমকা ভয় পেয়ে গেছিল। ধড়াস করে যেন বুকটা ফাঁকা হয়ে গেল তার। ঘাড় ঘুরিয়ে পেছন ফিরতেই আর কাউকে দেখা গেল না। কেউ কি দেখে ফেললো তবে ওকে? কিন্তু মানুষটা গেলই বা কোথায়? আধো আলোয় হুশ করে পাশ কাটিয়ে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই তো হাওয়া। এখানে এমন একটা কাটা হাত নিয়ে দাঁড়িয়ে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না ভেবে সে তার কক্ষের দিকে এগিয়ে চলল। ঘরে ঢুকেই কয়েক ঢোক মদ ঢেলে নিল গলায়। পিপাসা ও বুকের ধুকধুকানি দুটোই মিটল। মনোহরের ধীরে ধীরে মনে হচ্ছিল সে যেন আবার সেই পুরানো বান্টি উস্তাদ হতে চলেছে। মাঝের কয়েকটা বছরে একেবারেই মানুষের মাংস মুখে তোলেনি সে।
জঙ্গলে মানুষ খাওয়া ও লোকালয়ে মানুষ খাওয়ার মধ্যে তফাৎ আছে। রক্তবর্ণ হয়ে উঠেছে বান্টির দুটো চোখ। তার শরীর যেন মদ চাইছে, মাংস চাইছে। মাংস পোড়ার গন্ধটা যেন এখন থেকেই নাকে পাচ্ছে সে। জিভের সাত কোড়কগুলো যেন উত্তাল তৃপ্তির অপেক্ষায় বুঁদ হয়ে রইল। দেয়াল থেকে একটা মশাল খুলে এনে সেটাকে উল্টো করে ধরে রাখতে মশালের কাঠে আগুনটা জ্বলে গেল ভালো করে। কাটা হাতটির গায়ে বেশ খানিক মদ মাখিয়ে দিল বান্টি। তারপর শুরু হলো পোড়ানো। আগুন ঝলসানোর সময় বান্টি লক্ষ্য করল হাতটিতে কনুইয়ের নিচের দিকটায় একটা বড় আঁচিল। মনোহরের একটা কথা মনে পড়ে গেল, এটা এটা সেই গুনিনের হাতটা না? সেদিন যখন তাকে হাত উঁচিয়ে আশীর্বাদ করছিল তখন এই আঁচিলখানা তার চোখে পড়েছিল। মনোহর মনে মনে ভাবল, সাব্বাস তার ভাগ্য, এমন ঘটনাও ঘটে। নিতান্তই দৈবক্রম। বিনোদ গুনিনের সেই কাটা হাতটা দিয়েই আসল নৈশ ভোজন ও সুরাপান চলল। রাত তখন বেশ গভীর। রাতটা দিব্য কেটে গেছে। সকাল সকাল বড় সর্দারের লোক এসে জানিয়েছে দুর্গ দখল করার আদেশ আছে। মনোহরকে বিশেষ বেগ পেতে হয়নি, আগের থেকেই সব পরিপাটি ছিল। এখন কেবল ভালো করে ঘাঁটি গাড়ার অপেক্ষা। সারাটা দিন দলবল নিয়ে জঙ্গলের এদিক ওদিক টহল দিয়ে কয়েকটা পাখি শিকার করা গেছে। পরিমাণে খুবই কম, তাই সেটা কেবল মনোহরের খাদ্য। বাকিদের জন্য তেঁতুলের চাটনি আর রুটি বরাদ্দ। পাখির কচি মাংসগুলো মনোহরের জিভে যেন সুস্বাদের আকাশে পাখা মেলে ঝড়ফড় করে উঠল। খেতে খেতে কপালের শিরা জাগিয়ে দিল মনোহর। পেটে আর জায়গা নেই, কিন্তু মুখে স্বাদ যা পাচ্ছে তার মোহ থেকে বেরিয়ে আসা খুব কঠিন। পেট ফেটে মৃত্যু হলেও খাওয়া বন্ধ করার কথা ভাবলেই গা গুলিয়ে বমি উঠে আসে। মাংস খুব বেশি ছিল না। সবটা শেষ করার পরও যেন একটু বাকি থেকে গেল বলে মনে হয় মনোহরের। যাই হোক, বাকিটা রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরই না হয় পূর্ণ করবে। তার ভেতরের বান্টি উস্তাদ যেন অনেক দিন পর জেগে উঠেছে। নর মাংস গ্রহণ করেই তাকে আহ্বান করা হয়েছে গতকাল রাতে। প্রেমিক প্রেমিকার অনেক দিন পর দেখা হলে যেমনটা হয়, মনোহরের যেন তাই হয়েছে। মানুষের মাংসের স্বাদ পেতেই তার ভেতরের আসল মানুষটা যেন ধীরে ধীরে জেগে উঠছে। আর যদি একবার সেই পুরানো বান্টি উস্তাদ জেগে যায়, তবে একটা পাগলা কামানের মতো এলো পাথারি সব ধ্বংস করে দিতে পারে। হিংস্রতা যে কাকে বলে তা বোঝা যায় জঙ্গলে। আর সেই উলমা প্রজাতির মানুষেরা শিকারের জন্য বাঘের সাথে লড়াই করতেও পিছপা হয় না। এত সুদক্ষ শিকার করার কৌশল ওদের, তা না দেখলে বিশ্বাস করা শক্ত। সাদে কি ওদের জঙ্গলের বিভীষিকা বলে, সেসব অনেক কথা বলতে বলতে বছর কেটে যাবে। সবাই যখন রাতে ঘুমে মগ্ন, তখন মনোহর পায়ে পায়ে বেরিয়ে এলো বাইরের দিকে। আজ দ্বাররক্ষীকে আগে থেকেই পাহারা দিতে বারণ করেছে। এই অঞ্চলে লোকজন নেই, দূর দূরান্ত অবধি শুধু জঙ্গল আর জঙ্গল।
এই দুর্গকে একটা বড়সড় অস্ত্রশালা বানানোর মতলব করেছে বড় সর্দার। মনোহরের তত্ত্বাবধানেই পুরো দুর্গ। এসব ভাবতে ভাবতে যখন সে বাইরে বেরিয়ে এলো, তখন তার মনে হলো আজ আশপাশটা যেন একটু বেশি অন্ধকার, কেমন একটা ছমছমে ভাব। তবে মনোহর এই সবকে ডরায় না। চটজলদি একটা ঘোড়ার গলা থেকে একটা আস্ত হাত নামিয়ে নিয়েই দ্রুত পায়ে ফিরে চলল তার কক্ষের দিকে। ধুকধুক করছে তার বুক। দ্বারের কাছে এসে ডায়ে ঘুরে ঢুকতে যাবে এমন সময় হুশ করে একটা কি যেন পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ঠিক গত রাতের মতো। ঘাড় ঘুরিয়ে আর তাকে দেখা গেল না। মনোহরের দুই পা যেন অজানা এক আতঙ্কে কেঁপে কেঁপে উঠছে। কে এই ব্যক্তি? নাকি চোখের ভুল? কিন্তু পাশ কাটিয়ে যাবার সময় মৃদু হাওয়াটাও যেন এখনো তার গায়ে লেগে আছে। নিজেকে ইচ্ছে করে ভুল প্রমাণ করতে চাওয়াটা কি আদৌ ঠিক হবে? কেউ একটা ছিল, সেটা নিঃসন্দেহে বোঝা যায়, কিন্তু অন্ধকারে পাশ কাটিয়ে যায় বলে তাকে ভালো দেখা গেল না। অদ্ভুত দ্রুত তার গতিবিধি। এসব কথা ঝেড়ে ফেলার জন্যই দ্রুত পায়ে নিজের কক্ষে প্রবেশ করেই অভ্যাস মতো কয়েক ঢোক সুরাধারা নেমে গেল মনোহরের কণ্ঠ ছুঁয়ে। তাদের দাপাদাপি খুব জোরদার। তাড়াতাড়ি হাতখানা আগুনে পোড়াতে শুরু করলো সে। আজ আর মদ মাখাতে হয়নি, আগে থেকেই ভালো করে আগুন জ্বালানোর ব্যবস্থা করে রেখেছে। হাতটা কিছুক্ষণ আগুনে রেখে একটা ছোট্ট কাজ সেরে নিল সে। তারপর হাতের পোড়া দিকের কিছুটা মাংস মুখে দিয়ে হাতটা একটু উল্টে পাল্টে দিতে গিয়েই চোখে পড়ল সেই জিনিসটা। মনোহরের বুকের ভেতর যেন এক চাঁই পাথর চাপিয়ে দিল কেউ। এও কি সম্ভব? সেই হাতের কনুইয়ের নিচে একটা বড় আঁচিল। একটু ঘুরিয়ে ফিরে দেখতে মনোহর বুঝল এ সেই বিনোদ গুণিনের হাত, যেটা সে গত রাতে পুড়িয়ে খেয়ে ফেলেছিল। সেই কাটা ডান হাতটি। কিন্তু এমনটা হলো কি করে? কি মনে হতেই যেদিক থেকে সে মাংস খুঁটে খেয়েছিল সেদিকে দেখতেই সে আরো অবাক। হাতটি একেবারে অবিকৃতই রয়েছে, একেবারে সমান। খুঁটে খাওয়ার কোনো চিহ্নই নেই। মনোহর আবার কিছুটা মাংস ছিঁড়ে নিল সেখান থেকে। কিন্তু কি অদ্ভুত, মাংস যেন আবার গজিয়ে আগের অবস্থায় ফিরে আসছে। খুব ভয় পেয়ে গেল মনোহর, হাতটিকে দূরে ছুঁড়ে দিল। কিন্তু তারপর যা ঘটল তা বেশ খানিক ধাক্কা দিল ওকে। হাতটা দূরে ছিটকে না গিয়ে শূন্যে ভেসে রইল। কি এক অদ্ভুত কারণে যেন ঘরে জ্বলতে থাকা আগুনও নিভু নিভু হয়ে এসেছে। মনোহর দেখল হাতখানা একবার আশীর্বাদ দেওয়ার ভঙ্গিতে স্থির হয়েই কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে মদের পিপেটা নিতে গিয়ে দেখল বিনোদ গুণিনের কাটা মাথাটা বোতলের পাশে খাড়া হয়ে আছে। 10-12 হাত পিছিয়ে গিয়ে আছাড় খেল মনোহর। মেঝেতে চিৎপাত হয়ে পড়ে দম আটকে গেছিল তার। সে যেন বোধ করল ভারী মতো কিছু একটা তার বুকের ওপর চেপে বসেছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কিছুক্ষণ হাঁসফাঁস করতে ধীরে ধীরে আলগা হয়ে এলো। মনোহর ততক্ষণে অজ্ঞান হয়ে যায়। তখনও সে ভেবে চলেছে এসব কি হচ্ছে তার সাথে। বোতলের পাশে কাটা মাথাখানা এখন উধাও। মনোহরও দ্রুত উধাও হয়ে গেল ঘর থেকে। এই ঘরে আজ রাতে আর সে থাকতে পারবে না। কিন্তু এত রাতে কার ঘরেই বা যাবে? আজ আর কিছুতেই ঘুম আসবে না। তাই বরং দুর্গের ছাদে গিয়ে কিছুটা সময় কাটানো যাক।
রাতখানা দেখতে দেখতে কেটে যাবে। পায়ে পায়ে সিঁড়ি ধরে উঠে গেল মনোহর। ছাদের খোলা হাওয়ায় নিজেকে একটু মেলে ধরতে চায় সে। এই ভয়াবহ গুমোট আর তার ভালো লাগছে না। এই প্রথম দুর্গের ছাদে উঠল সে। এখনো অবধি দলের বাকিরা তাকে অনেকবার বলেছিল, তবে অন্যান্য কাজের ফাঁকে আর হয়ে ওঠেনি। আসলে যখন যেখানে যার থাকার সময় হয় তখন সে সেখানে আপনা থেকেই পৌঁছে যায়। মনোহরেরও বোধহয় তেমনটাই হয়েছিল। উঁচু ছাদের ওপর গিয়ে জঙ্গলের আশপাশটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অন্ধকারে জোনাকিরা চারিদিকে টহল দিয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মাথায় চলছিল মনোহরের। এসব কেন হচ্ছে তার সাথে? তবে মদের নেশায় বুধ থাকার কারণে তখনও সমস্ত ভয়টার সাথে একাত্ম হতে পারছিল না সে। চারিদিক নিস্তব্ধ, থমথম করছে। মনোহরের যেন শরীরটা কেমন কেমন লাগছে। কেমন একটা মৃদু কাঁপুনি উঠছে তার শিরদাঁড়ার দিক থেকে। খানিকটা দূরে ছাদের ঠিক মাঝ বরাবর কিছু একটা পড়ে আছে বলে মনে হলো মনোহরের। বাকি ছাদটা একদম পরিষ্কার, কোথাও কিছুই নেই, তাই শুধুমাত্র ওই জিনিসটা সহজেই চোখে পড়ছে। এগিয়ে গিয়ে দেখাই যাক না কি জিনিস। গাটা কেমন ছমছম করছে ওর। এগিয়ে গেল সে। খুব বেশি নয়, এখান থেকে 10-15 পা হবে। সামনে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকতেও কিছু বুঝতে পারল না সে। এইবার হাঁটুতে ভর দিয়ে একদম ঝুঁকে সেটা দেখার জন্য মাথাটা নামিয়েছে, আর অমনি সেই জিনিসটা হঠাৎ করে ছটকা দিয়ে নড়ে উঠল। মনোহর এখন চিত হয়ে আধশোয়া। সেই পড়ে থাকা জিনিসটিকে চিনতে পেরেছে সে। এটা এটা একটা হাত পা মুন্ডহীন মানুষের কাটা ধর। মনোহরের হাত পা অবশ হয়ে আসছে। একেবারে নড়াচড়া বন্ধ হওয়ার আগেই মনোহর কোনো রকম উঠে দাঁড়িয়ে এখান থেকে দৌড় দেবে ঠিক করেছে। কিন্তু সে যেন এইবার দেখল সেই ধরের মধ্যে কোথা থেকে একটা ধোঁয়ার কুণ্ডলির মতো মাথা সৃষ্টি হচ্ছে। সাথে সাথে তেমন ভাবে এক এক করে হাত ও পা। ভগবান, মনোহর বুঝল বিনোদ গুণিন। এটা সেই বিনোদ গুণিন। সুন্দরবন অঞ্চলে বহুদিন কাটানোর হেতু সে দেবতা অপদেবতা ভালোই বোঝে। আর এটা সেই গুণিনের প্রেত। এখন প্রতিশোধ নিতে চাইছে, অতীব নির্মম সেই প্রতিশোধ। আর পেরে উঠল না মনোহর। কোনো রকম ঠেলে উঠে সামনের দিকে তাকিয়ে পিছু হাঁটতে শুরু করলো। হাত পা যে অনেকটাই অবশ, এইভাবে হাঁটতেও যেন তার জান বেরিয়ে যাচ্ছে। আর ওই প্রেত মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। কি অকল্পনীয় ভয়ানক সেই চেহারা! যেন লাশ কাটা ঘরের কোনো মৃত দানব তার দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে। ততক্ষণে পিছতে পিছতে মনোহর ন্যাড়া ছাদের একেবারে ধারে এসে পৌঁছে। কিন্তু বুঝতে পারেনি সে। তার দৃষ্টি কেবল সামনে এগিয়ে আসা সেই প্রেত মূর্তির দিকে ছিল। তারপর আর কি ঘটে গেল অঘটনটা।
পা হড়কে নিচের দিকে পড়তে শুরু করলো মনোহর। এটা একেবারে বাড়ির পিছনের দিক। এই দিকেই কাটা রয়েছে গভীর পরিখা। মনোহর বুঝতে পেরেছে সে এইবার শেষ। ওই খাদের রাস্তা ছাড়া আর কোনো রাস্তাই তার হাতে বা পায়ে খোলা নেই। আর ঠিক সেই মুহূর্তেই দুটো অদৃশ্য হাত তাকে ধরে ফেলল যেন। সে একেবারেই অবাক। কাউকেই দেখতে পাচ্ছে না সে, কিন্তু যেন খুব ধীর গতিতে নেমে যাচ্ছে নিচের দিকে। এমন হতে হতে পরিখার একেবারে নিচে পিঠ ঠেকতেই ঘোরটা কেটে গেল তার। গলা ফাটিয়ে যে কাউকে ডাকবে সেটাও পারছে না, গলা যেন বুজে গেছে। মাটির অনেকটা গভীরে শুয়ে আছে বলে তার মনে হলো, যেন নরক। দৃষ্টি যেন একেবারেই সঙ্গ দেবে না মনে হচ্ছে তার। কোথা থেকে যে কি ঘটে গেল, রাজবাড়ি থেকে একেবারে নরকের বিছানায়। চোখ বুঝল মনোহর। অজ্ঞান হলো না ঘুমিয়ে পড়ল তা ঠিক বোঝা গেল না, কিন্তু অনেক বোঝা যেন তার বুকের ওপর চেপে রইল তখনও। সেই রাতেই ঘটল আরও এক ঘটনা। বড় সর্দারের কাছ থেকে খবর এসেছে সমস্ত লোক নিয়ে মুর্শিদাবাদের দিকে যাত্রা করতে হবে, কারণ দলে আরও লোকের প্রয়োজন হয়েছে। বড় সর্দার নাকি কোনো বড় দাঁও মারার জন্য দল গঠন করছে, তাই এই তড়িঘড়ি ডাক। বর্গীরা দুর্গ ছাড়ার আগে খেয়াল করল তাদের সর্দার মনোহর ভোসলেকে দেখা যাচ্ছে না। তারা একটু ধন্দে পড়ল। তারপর তারা ভাবল সর্দার বোধহয় খবর পাওয়ার সাথে সাথেই সেখানে রওনা দিয়েছে, কিংবা সে আগে থাকতেই জানতো যে আজ দুর্গ ছাড়তে হবে। দলের এমন সর্দারদের মধ্যে গোপন খবর থাকত। এমন হামেশাই হতো যে দলের সর্দার ফাঁকায় ফাঁকায় আগে এগিয়ে গিয়ে হালচাল বুঝে দলের জন্য অপেক্ষা করবে কোনো এক নির্জন জায়গায়। সেই খবর আগের থেকে দলের লোকজনকে বলা হতো না, কারণ তবে হইচই করে ফাঁস হয়ে গেলেই বিপত্তি বাড়বে। চারিদিকে শত্রুর অভাব নেই। নবাবী সিপাহীরা দেখতে পেলেই বল্লমের খোঁচা দিয়ে প্রাণ নেবে, তাই সাবধানে আগেভাগে সর্দাররা পালিয়ে যেত, কারণ দলের লোক মরলে আরও একটা লোক জুটে যাবে। কিন্তু একটা সর্দার মরলে যে কেউ হুট করে সর্দার হতে পারে না, তার জন্য জিগার লাগে। একটা সর্দার একাধিক দল বানাতে এবং নেতৃত্ব দিতে পারবে, কিন্তু দলের কোনো সাধারণ একটা দস্যু সেটা পারবে না। সাধারণ কোনো লোক হয়তো প্রথম প্রথম সর্দার হওয়ার আনন্দে আত্মহারা হবে ঠিকই, তারপর লেজে গোবরে অবস্থা হতেও বেশি সময় লাগবে না। এসব ভেবেই দুর্গ থেকে রওনা দিল গোটা বর্গী দস্যু দল। একে একে সবাই তাঁবু উঠিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু কেউ খেয়ালও করল না একটা ঝাঁকড়া গাছের সাথে তখনও বাঁধা রয়েছে একটা চকচকে কালো ঘোড়া। অন্ধকারের সাথে মিশে আছে যেন। এটা দেখতে পেলে তারা বুঝত এটাই সেই মনোহর ভোসলের প্রিয় ঘোড়াখানা, যার নাম তুফান, যে এখনো তার মনিবের জন্য অপেক্ষা করছে। কেউ দেখতে পেল না। বিহার জঙ্গল ছেড়ে গোটা দল ক্ষণিকের মধ্যে মিলিয়ে গেল। মনোহর তখনও সেই মৃত্যু খাদের কালো গভীরে অচৈতন্য অবস্থায় পড়ে আছে।
মনোহরের যখন জ্ঞান ফিরল, তখন সে বুঝল তার হাত পা কেউ শক্ত করে একটি খুঁটির সাথে বেঁধে দিয়েছে, কিন্তু কোনো দড়ি চোখে পড়ছে না। এখন আর সে শুয়ে নেই। খুঁটির সাথে বাঁধা তার শরীরটা অবসন্ন হয়ে ধুঁকছে যেন। ভয় তার মুখখানা বেঁকে গেছে, মনে হয় যেন পক্ষাঘাতগ্রস্ত সে। জিভ জড়িয়ে কথা সরছে না মুখ দিয়ে, মধ্যে মধ্যে কেবল কাতর গোঙানি। আর তার ঠিক সোজাসুজি সামনে মাটির ওপর বসে আছে এক ধূমায়িত কুণ্ডলি পাকানো ছায়া মূর্তি। তার দুই হাতে জ্বলজ্বল করছে দুটি আগুনের পিণ্ড। তবে সেই মূর্তির ধড়খানা হুবহু মানুষের মতো। দেখে বুঝতে অসুবিধে হচ্ছে না যে এটা সেই বিনোদ গুণিনেরই ভয়ঙ্কর অবয়ব। এইবার ঘটল আরও একটা ঘটনা। বিনোদ গুণিনের হাতে থাকা একটা অগ্নিপিণ্ড একটি হালকা গোলকের মতো ভেসে ভেসে এগিয়ে এলো মনোহরের দিকে। মনোহর একেবারেই আশা ছেড়ে দিয়েছে। যা কীর্তিকলাপ তার চোখের সামনে ঘটছে তা কেবল চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। বিনোদ গুণিনের মতো মানুষকে ঠকিয়েছে সে। তারপর তার থেকে আশীর্বাদ নেওয়ার পরও দাম কষাকষি করে হত্যা করেছে তাকে। সেও কি সাধারণ হত্যা? একটু একটু করে তিলে তিলে শেষ করেছিল। আর আজ তার পালা। এগিয়ে আসা সেই অগ্নিপিণ্ডটা মনোহরের ডান দিক ছুঁয়ে যেতেই তার যেন মনে হলো তার ডান হাত এবং পাখানা অবশ হয়ে অকেজো হয়ে যাবার মতো বোধ করছে সে। সাথে সাথে মনে হচ্ছে সেগুলি যেন ছিঁড়ে পড়ে যাবে। একে একে তার হাত পা একেবারেই সারহীন হয়ে পড়ল। কেবলমাত্র খুঁটির সাথে কোনো রকম আটকে আছে তার নিথর শরীরটা। বাঁধন খুলে দিলেই ধপ করে গড়িয়ে পড়বে যেন মাটিতে। অপরদিকে দেখা গেল সেই বিনোদ গুণিনের ধরের সাথে একে একে হাত পা এসে যোগ হচ্ছে, এবং একটা মাথাও। এমনটা নয় যে মনোহরের হাত পাকেও ছিঁড়ে নিয়েছে। তার হাত পা মাথা সবই আস্ত আছে, কেবল যেন সেই হাত পা থেকে জীবনী শক্তিটা শুষে নেওয়া হয়েছে। তার হাত পা মাথা একেবারেই কালো হয়ে গেছে, যেন কত কালের কালশিটে তাতে জমে রয়েছে। মনোহরের প্রাণশক্তি কিন্তু কেড়ে নেয়নি বিনোদ গুণিন। কেবল তার শরীর থেকে সমস্ত ঊর্জা, কার্যক্ষমতা, বাকশক্তি ও বোধ বুদ্ধি হরণ করে নিয়ে ধীরে ধীরে আবার নিজের দেহ ধারণ করল বিনোদ গুণিন। তার বুকের মধ্যে সেঁধিয়ে থাকা সেই শিকড়টার কথা কেউ জানত না। মনোহরের চোখে এখন একটা নির্বোধ দৃষ্টি। অকেজো শরীর ও বোধ বুদ্ধিহীন শুকনো মস্তিষ্ক। কেবল হৃৎপিণ্ডটা মাঝে মাঝে কেঁপে উঠে বেঁচে থাকার সবুত বহন করছে। এই ঘটনার পর থেকে মনোহর ভোসলেকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তবে বিনোদ গুণিন কয়েকদিন পর নিজের ঘরে ফিরে গিয়েছিল। কলকাতা। গত পরশু বিকেলে অভিজিৎ বাবুর দাদা কলকাতায় ফিরেছে। এতদিন কাজের সূত্রে মুর্শিদাবাদে থাকতেন তিনি, তবে এইবার পাকাপাকিভাবেই কলকাতায় ফিরে এসেছেন। বড় সাহেবকে অনেক রিকোয়েস্ট করার পর
তিনি কলকাতার আপিসে বদলি করিয়ে দিয়েছেন। সেই অভিজিৎ বাবুর দাদা সুরজিৎ বাবুর ছেলের বয়স এখন প্রায় 24 বছর। নাম ইন্দ্রজিৎ। বাড়ি ফিরে আসার পর থেকে তার খুঁড়তো দুই ভাই বিল্টু ও পল্টুর সাথে তাদের ঘরে বসেই মুর্শিদাবাদের নানান কথা ও অভিজ্ঞতা তাদের বলে বলে শোনাচ্ছে। 16-17 বছরের বিল্টু ও পল্টু এক মনে দাদার কথাগুলো শুনছে। দাদাকে তারা বড় ভালোবাসে। ইন্দ্রজিৎ বলছে, মুর্শিদাবাদে যখন ছিলাম মানে একটা মানুষের সাথে দেখা হয়েছিল, জানিস, মানে সে অসাধারণ মানুষ। তার মুখে শুনেছি এসব এবং আশপাশের লোকজনেরাও জানে। ঠিক আছে, মানে প্রচন্ড সম্মান করে মানুষটাকে। নাম হচ্ছে লোকটার বিনোদ গুণিন। উফ, মানে সে একটা লোকজন গুণিন বলে বটে, তবে সে একটা লেভেলের তান্ত্রিক ভাই। তুই মানে কোনো ধারণাই নেই, সে একটা লেভেলের তান্ত্রিক, মানে অসাধারণ লেভেলের লোক। ঠিক আছে, মানে এরকম আমরা বসে আছি, ঠিক আছে, মানে ওর মুখে যখন কাহিনীগুলো শুনছিলাম, মানে বর্গী আক্রমণের সময় কাহিনী, আমি বলছি বর্গী আক্রমণের সময় তো বহুকাল আগের কথা। তোমাকে তো আমি দেখছি তুমি এখনো বেশ মানে খুব বয়স যে হয়েছে তাদের মনে হয় না তোমায় দেখে। তখনই যে আমাকে বলেছিল, বলছে আমি তো গুণিন, আমি তো তান্ত্রিক, আমি অনেক কিছু জানি। যে আমাকে খুন করেছিল ওই মনোহর ভোসলে, আমি তার প্রাণকে কাজে লাগিয়ে আবার ফিরে এসেছি। ও যদি আমাকে খুন না করতো সেই সময়, তাহলেও আমি এতদিন বেঁচে থাকতাম। কথাটার মানেটা বুঝতে পারছিস? তখন যদি আমাকে ও খুন না করতো তাহলেও আমি বেঁচে থাকতাম এতদিন। আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে, ঠিক আছে, সেই পাওয়ারটা আমি অর্জন করেছি। বুঝতে পারছিস ব্যাপারটা কিরকম হচ্ছে? মানে দেখ, আমার এই কি বলবো, মানে তুই তো বুঝতেই পারছিস, মানে আমি যেভাবে বলছি তোদের কথাটা, মানে মুগ্ধ হয়ে যাবি লোকটাকে দেখলে। এত নম্র, এত ভদ্র কথা বলার ধরন, এত মিষ্ট স্বর বলার, মানে কি সুন্দর করে কথা বলে লোকটা। ওই লোকটাকে কেউ খুন করতে মানে যখন গেল, তখন শুনে ভাবলো না যে আমি কাকে খুন করছি। আমার এটাকে দেখে মানে আমার ভেতরের অন্তরাত্মার তো কিছু একটা বিষয়বস্তু আছে, সেটা একটু কাঁপলো না এই মানুষটাকে যখন আমি হাত পা কাটছি, গলা কাটছি। মানে মানুষটাকে তুই দেখলে না, তোকে দেখতো প্রথমবার দেখে মনে হবে যেন এই হচ্ছে একটা মানুষ, মানে এই হচ্ছে একটা মানুষ যাকে মানে ভালোবাসা যায়, মানে দেখেই ভালোবাসা, যে নিঃস্বার্থ ভালোবাসা। মানে তার চোখ, এত উজ্জ্বল চোখ, জানিস, আমি একটু বাজিয়ে দেখার জন্য, লোকটাকে বাজিয়ে দেখার জন্য আমি একটু পুরোনো কথাবার্তা জিজ্ঞেস করেছি। ঠিক আছে, হিস্ট্রি ফিস্ট্রি তো বুঝিস আমার একটু ন্যাক আছে, সো জিজ্ঞেস করেছি। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ডিটেলে আমাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার ওই মনোহর ভোসলের কেসটা কি হয়েছে, ওকে তো সেই এবার গুণিনকে যখন মেরে দিয়েছে, সে যেহেতু গুণিন, ওর দেহের মধ্যে নাকি একটা শিকড় ছিল। ঠিক আছে, তার দেহটা তো পোড়ায়নি, মানে যখন ওই আর কি বলবো, মানে অনেকদিন হলো মানে দীক্ষা টিক্ষা নিয়েছে, দীক্ষা টিক্ষা নিয়ে অনেক কাজকর্ম করেছে, তারপরে সংসার সামলাচ্ছে, সংসারের সাথে সাথে সাধনাটাকেও কন্টিনিউ করছে, মানে করছিল লোকটা সেই সময়টাতে, মানে বর্গী আক্রমণের টাইমটাতে। ওকে, তো ওকে তো সেই নির্বিচারে তুলে নিয়ে এসে কেটে কুটে মেরে ফেললো। ঠিক আছে, ওর শরীর থেকে ওই শিকড়টা না বের করলে ওর দেহটা পুড়বে না, ওর দেহটা নষ্ট হবে না। ঠিক আছে, এটা একটা ব্যাপার ছিল। ওটা একটা মানে একটা বিশেষ সাধনায় ও আর কি শুরু করেছিল। সেই সাধনা শুরু করার আগে ওটা দেহে ধারণ করতে হয়, মানে ওই শিকড়খানা। ঠিক আছে, তো ওকে তো এসে মেরে মুড়ে দিল, কিন্তু ও কিন্তু ছিল, হ্যাঁ, মানে ও অন্যরকম একটা দেহে বা একটা অন্যরকম ডাইমেনশনের ভাবেও ছিল, মানে প্রেত লোক বলতে পারিস। ঠিক আছে, ও বলছে আমার ওইসব যখন আমি হচ্ছে আমার টনটনে জ্ঞান আছে, লোকটাকে আমি শাস্তি দিতে চাই, মনোহর ভোসলেটাকে, যাতে আরো লোকজনকে মারবে, মানে এমন ভাবে শাস্তি দেবো, মানে ওকে আমি ছাড়বো না, ওকে আমি মারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝলি, মানে ওকে আমি ওইরকম বলছে আমি এরকম ভাবে ভেবেছিলাম যে তুমি ছাড়বো না, ওকে আমি মারবো না।
আমি আবার জন্ম নেব, ঠিক আছে? আমার দেহের এই পার্টস গুলো আবার জুড়ে যাবে, কারণ আমার বুকের মধ্যে ওই শিকড়খানা পোঁতা রয়েছে। ওই জানো দাদা ভাই, আমার বুকের মধ্যে সেই শিকড়খানা পোঁতা রয়েছে, সেই জন্য আমি নষ্ট হব না ততদিন যতদিন না ওটা হচ্ছে, ঠিক আছে? মানে এরকম একটা ব্যাপার। আগুনে পুড়িয়ে বলছে, যখন ওই আগুনে পুড়িয়ে আমার হাতটাকে খাচ্ছে, প্রথম দিন খেয়ে ভাবছে বোধহয় ওকে খেয়ে নিল, ও তো মায়ায় ছিল, ও মায়ায় ছিল, মদ টদ খেয়ে রয়েছে। মানে এরকম ভাবে বলছে না, ও একটু অন্য খুব ভালোভাবে বলছে, আমি তো বোঝানোর জন্য ইজি ভাষায় বলছে, ঠিক আছে, সহজ ভাবে। মানে মদ ফদ খেয়েছিল, মানে ওকে ভোলানো আর কত ব্যাপার। আমি হচ্ছে একজন গুণিন, আমি একজন তান্ত্রিক, আমি জীবিত অবস্থায় এমন এমন কিছু করতে পারতাম লোকজন এমনি মায়ায় ভুলে যেত। কিন্তু ওগুলো ব্যবহার করতে নেই, তাতে শক্তি কমে যায়, ওটা বাজে কাজ, মানে বাজে কাজ করবো না, কিন্তু সে পাওয়ারটা ছিল আমার কাছে, ওকে, পাওয়ারটা আমার কাছে ছিল। তো বলছে আমি মরে গিয়ে পারবো না, আমি তো ভূত, আমি তখন প্রেত। কিন্তু আমি যেহেতু আমি সাধনার মধ্যে রয়েছি, ওই সাধনার ব্যাপার স্যাপার গুলো নাকি খুব জটিল বিষয়বস্তু, তো মানে আমাকে সহজভাবে যেরকম বলেছিল এরকম বলছে যে শিকড় এবং ওই সাধনা, ঠিক আছে, শিকড় আলাদা হলে সাধনা শেষ করা যাবে বা মাঝখানে ফেলে রেখে অসম্পূর্ণ করা যাবে, কিন্তু শিকড় যতক্ষণ থাকবে ততক্ষণ সাধনার জ্ঞান ওর মধ্যে থাকবে এবং সাধনাতেও কন্টিনিউ রয়েছে ততক্ষণে। মানে ওই সাধনা এরকম নয় যে প্রত্যেকদিন ধ্যানে বসতে হচ্ছে বা এরকম কিছু, ঠিক আছে? একটা নির্দিষ্ট নির্দিষ্ট দিনে ধ্যান, সাধারণ দিনগুলোতে ছোটখাটো কিছু নিয়ম কানুন মেনে টেনে চলা, তো এরকম ব্যাপার স্যাপার, বুঝলি তো? অত খোলসা করে আমাকে ব্যাপারগুলো বলেনি, কিন্তু এগুলো তো বুঝে নেওয়া যায় যে হ্যাঁ লোকটার মধ্যে কি একটা ব্যাপার আছে। তো বুঝে ওকে আমি খাদে শুয়ে দিলাম, ও তো ওকে তো মায়ার মধ্যে রেখেছি, ঘুমিয়ে টুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো ওর কাছ থেকেই প্রাণটা নিয়ে কি সব দেহের বিষয়বস্তু বোঝালো, বুঝলি তো? মানে ওসব শব্দের মানে পরিবর্তন হিসেবে কোন শব্দ আমি ব্যবহার করতে পারি সেরকম কিছু আমি জানি না, ঠিক আছে? মানে এমন সব কিসব শব্দ টব্দ বললো, ঠিক আছে, কিসব পরিহাং, দেহানু দেহানু এরকম জাতীয় কি সব বলছে, ঠিক আছে, দেহানু ভঙ্গ কিয়া নাকি এরকম জাতীয়, আমি বুঝতে পারছি না। দেশভাবে বললো, বলছে ওরম ভাবে আর কি মানুষটা আবার সে মানুষটা বেঁচে রয়েছে এখনো। হ্যাঁ, বিনোদ গুণিনী নাম, বিনোদ গুণিনী নাম, মুর্শিদাবাদে থাকে লোকটা। এখন কত সাল তুই আগে বল? এখন 2008, 2008 তো এখন। তো তুই 2008-এ চলে যা, তুই দেখতে পেয়ে যাবি লোকটাকে, আমি তোকে সাথে করে নিয়ে যাবো, চল। এই বলে ইন্দ্রজিৎ থামল। বিল্টু ও পল্টু তখনও মুখে বিস্ময়ের ভাব নিয়ে চুপ করে তাকিয়ে বসে আছে ইন্দ্রজিতের দিকে। শুনছিলেন গুণিনের প্রতিশোধ। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা গল্প গুণিনের প্রতিশোধ। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।